আরে যারা অনলাইন আছিস সবাই শুনতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস? কথা বল রে। তোদের অ্যাপসে সিলেবাসটা আপলোড করে দেওয়া আছে রে? আচ্ছা যাই হোক, সিলেবাসটা আপলোড করা নেই, তাও একবার তোরা একটুখানি দেখে নে। দেখ, তোরা সবাই জানিস ফিজিক্সের ক্ষেত্রে মোটামুটিভাবে কটা কোয়েশ্চেন পড়ে? টোটাল 40 মার্কস পড়ে, তাই তো দেখেছিস? 40 না 50? ওকে, তার মধ্যে তো ছোট কোয়েশ্চেন কটা আর বড় কোয়েশ্চেন কটা বল? আচ্ছা যাই হোক, ওসব নিয়ে চর্চা আমরা পরে করবো, ওসব নিয়ে আমাদের আপাতত আলোচনা না করলেও চলবে, সেটা পরীক্ষার কথা আমরা পরে দেখে নেব। তো প্রথম কথা দেখে নে, আমাদের যে জিলেটের যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে কী কী। আরে অনলাইন তোরা স্ক্রিন দেখতে পাচ্ছিস না, পাচ্ছিস না? ওকে, তো যাই হোক, এখানটাতে তোরা দেখতে পাচ্ছিস কীরকম ধরনের কথা আসছে। দেখ, ফিজিক্সের সিলেবাস তোরা যেন ভাবিস না যে তোদের WBJEE বা JEE মেন্সের যে সিলেবাস আছে পুরো সিলেবাস সেম, সেরকম নয় কিন্তু। এখানেতে সিলেবাস বেসিক্যালি JEE মেন্স বা WBJEE থেকে একটুখানি কম আছে। ওকে, বেসিক্যালি আমাদের এখানেতে যে সিলেবাসটা আছে সেটা মোটামুটি ম্যাক্সিমামটাই ক্লাস 11-এর সিলেবাস, আর কিছুটা ক্লাস 12-এর সিলেবাসকে এখানেতে নেওয়া হয়েছে। ক্লাস 12-এর বেসিক্যালি দুটো চ্যাপ্টারকেই ফিজিক্সের মধ্যে দেওয়া আছে, সেটা আসছে তোর অপটিক্স, মানে বেসিক্যালি রে অপটিক্স আমরা যেটা বলতাম সেটা দেওয়া আছে। আর একটা জিনিস যেটা এখানেতে সিলেবাসের মধ্যে দেওয়া আছে সেটা আসছে কি ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার। এই দুটো জিনিসকেই আমাদের বেসিক্যালি সিলেবাসের মধ্যে দেওয়া আছে। বাকি ক্লাস 12-এর যে পার্ট ছিল তার মধ্যে থেকে যেমন অল্টারনেটিং কারেন্ট বল, ক্যাপাসিটার বল, কারেন্ট ইলেকট্রিসিটি বল, সেগুলো তোরা সবাই জানিস সেগুলো কার সিলেবাসে দিয়ে দেওয়া আছে? FEEE সিলেবাসে দিয়ে দেওয়া আছে, তাই তো? তাহলে বেসিক্যালি ক্লাস আর 11 আর 12-এর যা সিলেবাসটা ছিল মোটামুটি কম বেশি সেটাই আমাদের এখানেতে জিলেটেতে পড়তে হবে, কিন্তু কথা হচ্ছে যে আপ টু এ সার্টেন এক্সটেন্ট কিছুটা কম। তো ফিজিক্সের ক্ষেত্রে মোটামুটিভাবে সিলেবাসেতে ক্লাস 12-এর দুটো চ্যাপ্টারকে নেওয়া হয়েছে, আর ক্লাস 11 থেকে ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলোকে নেওয়া হয়েছে। ক্লাস 11 থেকে কী কী চ্যাপ্টার নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছিস, ইউনিট, ডাইমেনশন এবং মেজারমেন্ট। সেখানেতেও কিন্তু তোরা দেখতে পাবি যদি সিলেবাসটাকে তোরা ফলো করিস, যারা ম্যাক্সিমাম ছেলেমেয়ে আমি ধরে নিচ্ছি 11-12 পড়েই এসছিস। আরে অনলাইন কেউ কি আছিস যে 11-12 পড়িস নি, ডাইরেক্ট মাধ্যমিকের পরে আছিস? তুই 11-12 পড়িস নি? আচ্ছা আচ্ছা। আরে তনুশ্রী 11-12 পড়েছিস তো? পূজা, বন্দনা 11-12 পড়েছিস না? 11-12 পড়িস নি? সৌমিক, সৌমিক তোর বাড়ি কোথায়? আচ্ছা, হ্যাঁ রে কোয়েল 11-12 পড়েছিলিস তো নাকি ডাইরেক্ট অ্যাডমিশন নিয়েছিলিস? আচ্ছা আচ্ছা। আর শ্রেয়সী? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে দুজন রইলি, একটা হচ্ছে কোয়েল আর তোর নাম কি? আদিত্য। তোরা দুজন তাহলে মাধ্যমিকের পর ভর্তি হয়েছিস। তো যাই হোক, তো মোটামুটিভাবে এই সিলেবাসেতে আছে, সেখানেও পুরো সিলেবাস নেই। তারপরেতে কি আছে তোরা দেখতে পাচ্ছিস? কাইনেমেটিক্স। তারপরেতে দেখতে পাচ্ছিস এখানেতে কি আছে? ল অফ মোশন।
ওয়ার্ক পাওয়ার এনার্জি, গ্র্যাভিটেশন, ইলাস্টিসিটি, সারফেস টেনশন, ফ্লুইড মেকানিক্স, থার্মাল এক্সপানশন অফ সলিড, ট্রান্সমিশন অফ হিট, থার্মোডিনামিক্স, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, লেন্স, ফটো ইলেকট্রিসিটি। তাহলে টোটাল কতগুলো চ্যাপ্টার হলো দেখতে পাচ্ছিস? একটা, দুটো, তিনটে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে মোটামুটি দেখতে পাচ্ছিস ফিজিক্সেতে মোটামুটি 15খানা কোয়েশ্চেন তোদের দিয়ে দেওয়া আছে, মানে 15খানা চ্যাপ্টার দেওয়া আছে। তো ফাইনাল যে পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষায় তোরা সবাই জানবি যে মোটামুটি সব চ্যাপ্টার থেকেই কোয়েশ্চেন পড়ে। আজকে এই চ্যাপ্টার থেকে বেশি পড়েছে মানে কালকে যে মানে আপকামিং এক্সামিনেশন যে ওই চ্যাপ্টার থেকেই কোয়েশ্চেন আসবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কম্পিটিটিভ এক্সাম বুঝতেই পারছিস, এটা তো আর বোর্ডের পরীক্ষা নয় যে যেখানেতে বলে দেওয়া আছে এই চ্যাপ্টার থেকে 5টা পড়বে, ওই চ্যাপ্টার থেকে 5টা পড়বে, মানে মার্কস ডিস্ট্রিবিউট করা আছে। এখানে কিন্তু ঘটনাটা সেরকম নয়, এখানে তোকে একটা কমপ্লিট সিলেবাস দিয়ে দেওয়া আছে, সেই সিলেবাসটার মধ্যে থেকেই মোটামুটি পড়বে এই কথা তোকে বলা যেতে পারে। তো কোন পার্ট থেকে কতটা কোয়েশ্চেন পড়বে সেটার কিন্তু কোনো গ্যারেন্টেড পার্ট নেই। হ্যাঁ, তবে আমরা অ্যানালিসিস করে দেখেছি যে ফিজিক্সের ক্ষেত্রে মেকানিক্স থেকে একটা ম্যাক্সিমাম বড় পোর্শন কোয়েশ্চেন থাকে, মানে এখনও অবধি এসেছে, নট নেসেসারি যে সেটা আবার আপকামিং এক্সামিনেতে আসবে। ওকে, তাহলে এই কথাটা কিন্তু মাথায় রাখবি। তো এখন তো তোদের কাছে মোটামুটি 1.5 বছর টাইম আছে, আমি ধরে নিচ্ছি কম বেশি 1.5 বছর। তো 1.5 বছরেতে 15টা চ্যাপ্টার আস্তে আস্তে করলেও ভালোভাবে করলেও আস্তে আস্তে শেষ করা যায়, কিন্তু এখন থেকেই ভালোভাবে করার চেষ্টা করবি, নাহলে তো সেই এতদিন আগে থেকে অ্যাডমিশন নেওয়ার আর কোনো মিনিংটা থাকবে না, তাই না? তো এই কথা রইল তোদের সাথে। এবারেতে তোরা জানিস যে ফিজিক্স আমাদের পড়তে গেলে কম বেশি আমাদের কিন্তু ম্যাথামেটিক্স কাজে লাগবেই। এখানেতে তোরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারেতে মানে যখন তোরা ডিপ্লোমাতে অ্যাডমিশন নিয়েছিস, সেই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারেতে তোদের ম্যাথামেটিক্সের সিলেবাসেতে যা যা পড়ানো হয়েছে না, সমস্ত ঘটনাগুলোই কিন্তু তোরা আবার কাজে রাখবে, এই কথাটাকে কিন্তু তোরা মাথার মধ্যে রাখবি। ওকে, তাহলে যদি কেউ ভুলে গিয়ে থাকিস সে কিন্তু সেটাকে রিক্যাপ করে নেওয়ার চেষ্টা করবি। বুঝতে পারছিস শ্রেয়সী কিসের কথা বলছি? তাহলে কেউ যদি অবহেলা করে থাকিস যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের ম্যাথামেটিক্স পড়িসনি, তাদের কিন্তু খুব সমস্যা হবে। যতটা সময় পাবি ততটা সময় দিয়ে কিন্তু ওই পুরানো পড়াগুলোকে তোরা কিন্তু একবার রিক্যাপ করে নেওয়ার চেষ্টা করবি। সৌমিক, পয়েন্টটা বুঝতে পেরেছিস কিসের কথা বলছি আমি? ম্যাথামেটিক্স ছাড়া কিন্তু এখান থেকে আমাদের চলা মুশকিল হয়ে যাবে। তাহলে যদি তোদের পড়া না থাকে সেখান থেকে ম্যাথামেটিক্স কিন্তু বেশি করে পড়ে নিবি। আমাদের এই যে ফিজিক্সের সিলেবাস আছে, এই ফিজিক্সের সিলেবাস পড়তে গেলে আমাদের বেসিক ম্যাথামেটিক্সের কিছু কিছু পয়েন্ট কিন্তু অবশ্যই তোদের করে রাখতে হবে। বেসিক ম্যাথের কোন কোন জিনিস তোদের দরকার পড়বে মানে আমাদের ফিজিক্স পড়তে গেলে? 1 নম্বর পয়েন্ট চলে আসছে, কার কথা দরকার পড়বে? সেটা আসছে বেসিক ট্রিগোনোমেট্রির দরকার পড়বে। ওকে, 2 নম্বর কার কথা দরকার পড়বে? সেটা আসছে ক্যালকুলাস দরকার পড়বে। ক্যালকুলাসের মধ্যে কিন্তু তোরা জানিস ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন দুটোই পড়তে হবে। আমাদের কিন্তু প্রত্যেকটা পদে পদে সেই জিনিসগুলো লাগবে। যার পড়া নেই সে পড়ে নে, নাহলে কিন্তু সব সময়তেই সেখানে তো অসুবিধায় ফিল করবি। ওকে, এটা ছাড়া তোর আর কোন জিনিসটাকে ভালো করে পড়ে নিতে হবে? সেটা আসছে যে তোর আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি। ওকে, এই বেসিক পার্টগুলোকে কিন্তু তোদেরকে অবশ্যই পড়ে নিতে হবে। এই জিনিসগুলো তোর পড়া থাকলে তবেই ফিজিক্সেতে মোটামুটি কোয়েশ্চেন করতে পারবি বা করতে সুবিধা হবে, আদারওয়াইজ কিন্তু তোদের কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হতে হবে। এই দেখ আমি লিখেছি, দেখতে পাচ্ছিস? দেখ আমি বোর্ডে লিখে রেখেছি, দেখ।
বললাম বেসিক ম্যাথের এই 3টে পার্টকে কিন্তু তোকে অবশ্যই পড়ে নিতে হবে যদি তোর পড়া না থেকে থাকে। যদি এগুলো তোর জানা না থাকে তাহলে কিন্তু ফিজিক্সের সিলেবাসেতে তোর প্রত্যেকটা চ্যাপ্টারেতে গিয়েই সমস্যা হবে। বুঝতে পেরেছিস? এই কথাটাকে আমি বললাম। হয়েছে? যেন এইটুকুনি কথার মধ্যে কেউ আমাকে মানে বলিস না যে স্যার আমাদের জানা নেই বলে। তো প্রথমেতে আমি তোদেরকে জাস্ট বলতে চাই যে কিছু ফর্মুলাস তোদের একদম বেসিকের কিছু মনে আছে কিনা আমাকে একটুখানি বল। আমি একজনকে জিজ্ঞাসা করব, আমাকে একজন বলবি যে বেসিক ম্যাথামেটিক্সের তোদের ফর্মুলাগুলো মনে আছে কিনা। এক ধার থেকে বলবি, প্রথমেতে তনুশ্রী, তারপরেতে পূজা, তারপরে বন্দনা। ওকে, এক ধার থেকে একটা করে বলার চেষ্টা করবি। আমি দেখবো যে তোদের বেসিক ফর্মুলাগুলো কতখানি মনে আছে না। কেননা আমাদের ফিজিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপেই কিন্তু সেই ফর্মুলাগুলোকে আমার দরকার হবে। তাহলে আজকে আমি যেগুলোকে বেসিক একটু কথাকে ডিসকাশন করে নিতে চাইছি সেটা হচ্ছে কি দেখতো, বেসিক ফর্মুলা অফ ম্যাথমেটিক্স। যেই ফর্মুলাগুলোকে আমি এখন লিখবো সেগুলোকে কিন্তু খাতায় ভালো করে লিখে রাখবে। তার কারণ এই এখনই 2-1 দিন সময় আছে যেগুলোকে আমি ছোটোখাটো 2-1টা জিনিসকে নিয়ে ডিসকাস করতে পারবো। তোরা এত আগে অ্যাডমিশন হয়েছিস তাই আমি এগুলোকে ডিসকাশন করছি, নাহলে আদারওয়াইজ এগুলোকে আমার ডিসকাশন করার সময়ও থাকে না। তো এনিহাও, তো আমরা এখানেতে যেটার কথায় যাচ্ছি সেটা হচ্ছে কি বেসিক ফর্মুলা অফ ম্যাথ। ওকে, প্রথমেতে আমাদের যে জায়গাটা থেকে ফর্মুলাগুলোকে তোদেরকে একটুখানি মনে করতে হবে সেটা হচ্ছে কি পরিমিতির কিছু ফর্মুলা, যেগুলো কিন্তু আমাদের বারবার লাগবে। তোরা জানিস পরিমিতিকে আমাদের ইংরেজিতে বলা হয় কি মেনসুরেশন। ওকে, মানে আমার কথা আসছে কি আমাদের এখান থেকে ওই যে পরিধি, ক্ষেত্রফল, আয়তন, এই সমস্ত যে ফর্মুলাগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের বারবার কাজে লাগবে। তোরা জানিস পরিধিকে ইংরেজিতে বলা হয় কি সার্কামফারেন্স, ক্ষেত্রফলকে ইংরেজিতে বলা হয় কি এরিয়া, আর আয়তনকে ইংরেজিতে কি বলা হয় ভলিউম, তাই তো? তাহলে এই যদি আমার কথা থাকে, প্রথমেতে আমাকে স্টার্ট কর হচ্ছে যে তোর কার কথা বললাম, প্রথমেতে যার নাম ছিল, আমি নামটা ভুলে গেলাম, কি নাম ছিল, তনুশ্রী, পূজা, তারপরে বন্দনা। তোরা কিন্তু ভিডিও কি বলে আমাদের মাইক অন রাখ। প্রথমেতে আমাকে মেনসুরেশনের ক্ষেত্রে ফার্স্ট তোরা আমাকে ফর্মুলা বল যে সার্কেলের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হয়। সার্কেলের দুটো জিনিসের ফর্মুলা আমাদের পড়তে হয়, কার কার? একটা হচ্ছে কি সার্কেলের এরিয়ার ফর্মুলা করতে হয়, আর কার করতে হয় সার্কেলের পরিধি। পরিধিকে আমাদেরকে কি বলে ইংরেজিতে সার্কামফারেন্স, বা কি বলে পেরিমিটার, যাই হোক কিছুই বলিস না কেন। তাহলে আমাদের এখানটা থেকে চলে আসছে কিসের কথায় দেখতো, এর সার্কামফারেন্সের ফর্মুলা বলবি আর এর এরিয়ার ফর্মুলা বলবি। একদম সহজ জিনিস, বল। হ্যাঁ, এরিয়াটা হলো পাই আর স্কোয়ার। এখানে আরটা কি বাবা? রেডিয়াস। এটাকে যদি ডায়ামিটারের টার্মে বলা হয় নিশ্চয়ই মনে আছে, সেখানেতে ফর্মুলাটা কি হয়ে যায় পাই ডি স্কোয়ার বাই 4, তাই তো? কেননা আমরা সবাই জানি বৃত্তের ক্ষেত্রে আমাদের কি হয় রেডিয়াস ইকুয়াল টু কতখানি লেখা হয় ডায়ামিটার বাই 2। এর সার্কামফারেন্সের ফর্মুলা কতখানি ছিল 2 পাই আর। আচ্ছা, তাহলে সার্কেল রিলেটেড এই দুটো কথা সবার মনে আছে দেখলাম, খুবই ভালো কথা, এটাকে কিন্তু তোরা সবাই মনে রাখছিস। এরপরেতে আমরা চলে যাব যার ফর্মুলা আমাদের খুব বারবার দরকার পড়বে, সেটা হচ্ছে কি দেখতো স্ফিয়ার। বন্দনা বল স্ফিয়ারের ফর্মুলা কি কি ছিল? স্ফিয়ারের ক্ষেত্রে দুটো ফর্মুলা বলতে হয়, স্ফিয়ারের তো আর পেরিমিটারের ফর্মুলা আসে না, স্ফিয়ারের ক্ষেত্রে দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে কি স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কত হবে, আর স্ফিয়ারের কি লিখতে হয় চারপাশের এরিয়া। চারপাশের এরিয়াটাকে ইংরেজিতে বলে কি সারফেস এরিয়া, তাই তো? তাহলে স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা বলবি, আর এ বলতে আমরা এখানেতে কার কথা বোঝাবো সেটা আসছে হচ্ছে তো দেখ সারফেস এরিয়া।
তাহলে এই দুটো জিনিসের ফর্মুলা একটুখানি বল। হ্যাঁ, স্ফিয়ারের তাহলে ভলিউমের ফর্মুলা এসে যাচ্ছে কতখানি, 4/3 পাই আর কিউব। আর আমাদের এর সারফেস এরিয়ার ফর্মুলা বল। আচ্ছা যাই হোক, তাহলে স্ফিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা আমাদের কতখানি আছে সবাই যে মনে রাখবো, সেটা আসছে কতখানি, 4 পাই আর স্কোয়ার। তাই তো, এইটুকুনি কথা কিন্তু আমাদেরকে মনে রাখতে হচ্ছে। এবারেতে চলে যাব হচ্ছে কার কাছে, যে সেটা আসছে সৌমিকের কাছে। সৌমিক, সৌমিক তুই আমাকে প্রথমেতে বলে দেওয়ার চেষ্টা করবি যে কনসেন্ট্রিক সেল, আগে প্রথমেতে বল এই যে কনসেন্ট্রিক সেল আছে এই জিনিসটা কি, এবং সেটার ক্ষেত্রে তোরা বলবি কি কনসেন্ট্রিক সেলের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা কত হয়। সৌমিক, কোথায় গেলে? আদিত্য তুই বলতো কনসেন্ট্রিক সেল বলতে কি বুঝিস? হ্যাঁ, হ্যারিস রেওসি, কনসেন্ট্রিক সেল বলতে কি বুঝিস? কনসেন্ট্রিক সেল মানে হচ্ছে কি ফাঁপা গোলক। তাহলে দেখ এরকম একটা গোলক আছে, সেই গোলকের মাঝখানের জায়গাটা কি আছে, ফাঁকা আছে, তাকে বলা হয় কি কনসেন্ট্রিক সেল। তাই তো, তাহলে এখানেতে সেল, সেল যেখানেতেই কথাটা থাকবে তোকে বুঝে নিতে হবে কি সেটা ফাঁপা গোলকের কথা বোঝানো হচ্ছে। ওকে, তাহলে তার ছবিটা কীরকম হয় নিশ্চয়ই তোরা শিখেছিস। কনসেন্ট্রিক সেল বলতে কীরকম থাকে, এরকমভাবে কি থাকে দেখ, এই পুরো স্ট্রাকচারটা যেটাকে তোরা বাইরের দিক থেকে দেখতে পাচ্ছিস, কিন্তু তার মাঝখানেতে একটুখানি পার্ট থাকে, যে পার্টটা মনে করে নে তোর পুরোপুরি ফাঁকা হয়ে আছে। তাহলে তার সলিড পার্টের পার্ট কোন দিকটা বুঝতে পারছিস, দেখ এই দিকের পার্টটা হচ্ছে কি সলিড পার্ট। ওকে, আর মাঝখানের এই যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে ভ্যাকেন্ট পার্ট। এবং এখানটা থেকে তোরা বুঝতে পারছিস বা ধরে নে যে এই যে ভিতরের দিকের পার্টটা আছে সেটার রেডিয়াস আছে r1, আর বাইরের দিকের যে পার্টটা আছে সেটার রেডিয়াস আছে r। তাহলে এটার ক্ষেত্রে ভলিউমের ফর্মুলা কত আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস, টোটাল ভলিউম। টোটাল ভলিউম মানে তোর চলে আসছে কোনটা, বাইরের দিকের পার্টটা, তোকে লিখছিস কতখানি, 4/3 পাই r2 এর কিউব। সেটা থেকে তোকে কোনটাকে বাদ দিতে হবে, ভেতরের ভলিউমটাকে বাদ দিয়ে দিতে হবে, কেননা ভেতরেরটা তো খাবলা হয়ে গেছে, ভেতরেরটাকে তো আমি বাইরে বের করে নিয়েছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস সেখানে সেই যে পার্টটাকে যদি আমি বাদ দিয়ে দিই তার ভ্যালু কতখানি চলে আসবে, 4/3 পাই r1 এর কিউব। তাই তো, তাহলে নিশ্চয়ই তোরা এখান থেকে এর ভলিউমের ফর্মুলাটাকে বুঝতে পারছিস। 4/3 পাই যদি তুই কমন নিয়ে নিস তার ভ্যালু কতখানি চলে আসবে, r2 এর কিউব মাইনাস r1 এর কিউব। বোঝা গেল পয়েন্টটা, কিসের কথা বলছি? এবারেতে এর যদি সারফেস এরিয়া বলে, সারফেস এরিয়া মানে কি, বাইরের দিকের এরিয়াটা, বাইরের দিকের এরিয়াটা কি, বড় স্ফিয়ারের বাইরের এরিয়া যে আছে সেটাই এর সারফেস এরিয়া হবে। তাহলে সাধারণত জিজ্ঞাসা করে না, কিন্তু যদি বলে কি এর সারফেস এরিয়া কত হবে, তখন তোর বাইরের দিকের স্ফিয়ারটার যে সারফেস এরিয়া সেটাকেই বলা হবে কি আমাদের এর এরিয়া। তো বাইরের দিকের এরিয়া সেটাকে বলতে গেলে আমাদের কোয়েশ্চেনেতে কিসের কথা মেনশন করা থাকবে, সেটা আসছে দেখ আউটার সারফেস এরিয়া। ওকে, তাহলে আউটার সারফেস এরিয়া কতখানি আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস, বাইরের দিকের রেডিয়াস কত আছে r2, তাহলে সেটাকে তো চলে আসবে কতখানি, 4 পাই r2 এর স্কয়ার। বোঝা গেল? আর যদি তোকে বলে ভিতরের দিকটার সারফেস এরিয়া কত হবে, তাহলে সেটাকে তোরা লিখবে কতখানি, ইনার সারফেস এরিয়া, তাহলে সেটাকে আমরা লিখে দেবো কতখানি, 4 পাই r1 স্কয়ার। তাহলে এই রকম ভাবে কিন্তু আমাদের কনসেন্ট্রিক সেল দিয়ে দেওয়া থাকলে তার করসপন্ডিং ফর্মুলাকে কিন্তু আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। হলো? আচ্ছা, এবারেতে শুভঙ্কর
শুভঙ্কর তোর বাড়ি কোথায়? আরে শুভঙ্কর মোদক, আচ্ছা এবারে তো আমরা যার কথায় চলে যাব সেটা আসছে কে দেখতো, সিলিন্ডার। সিলিন্ডার মানে তোরা জানিস কিরকম ধরনের সিলিন্ডারের শেপ থাকে। এই তোর সিলিন্ডার, তাই তো, এটাকেই তো আমরা বলি কি সিলিন্ডার। আমরা ধরে নিচ্ছি এই যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারটার রেডিয়াস হচ্ছে কতখানি না আমাদের ক্যাপিটাল আর, আর এই যে সিলিন্ডারটা আছে ধরে নিচ্ছি সেই সিলিন্ডারটা যেটা আছে সেটার লেন্থ হচ্ছে কতখানি ক্যাপিটাল এল, তাই তো। এই কথা যদি বলে দিয়ে দেয়া থাকে, দিয়ে আমাদের এখান থেকে কি কি পয়েন্ট বের করতে দেয়, একটা আসছে কি সিলিন্ডারটার আমাদের ভলিউম কত হবে, আর কি বের করতে দেয় সিলিন্ডারটার সারফেস এরিয়া কত হবে, তাই তো। তাহলে সবাই এখান থেকে এই ঘটনাটাকে বলতে পারিস। সেটা আসছে কি সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কতখানি হয় পাই আর স্কোয়ার ইন্টু এল। সিলিন্ডারটার আমাদের সারফেস এরিয়ার ভ্যালু কতখানি হয়, দেখ এটার সারফেস এরিয়া প্লাস এটার সারফেস এরিয়া প্লাস এই যে আউটার পোর্শনটা, এই যে পোর্শনটা সেই পোর্শনটার সারফেস এরিয়া। তাহলে এটার সারফেস এরিয়া কতখানি আসছে দেখতে পাচ্ছিস পাই আর স্কোয়ার, প্লাস এই দিকটার যেটা আছে সেটাও আসছে কতখানি পাই আর স্কোয়ার। আর তোদের এই যে কার্ভড পোর্শনটা, কার্ভড পোর্শন বলতে বুঝতে পারছিস তো, মনে করেন আমাদের এখান থেকে এটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের এই পোর্শনটা, তাই তো, এটা হচ্ছে ফ্ল্যাট পোর্শন, সিলিন্ডারের এদিকটাও ফ্ল্যাট পোর্শন, আর এই পোর্শনটা কি কার্ভড পোর্শন। তাহলে ফ্ল্যাট পোর্শনগুলোর কতখানি করে চলে এলো পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, তাই না। আর কার্ভড পোর্শনটার আমাদের যে ক্ষেত্রফল হয় সেই ক্ষেত্রফলের ভ্যালু কতখানি থাকে নিশ্চয়ই তোদের মনে আছে, সেটাকে তোরা লিখিস কতখানি 2 পাই আর ইন্টু এল, তাই তো। তাহলে সেটাকেই তোর সাম আপ করলে তোর কতখানি চলে আসে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এল। তাহলে সেটা থেকে আমাদের কে কমন চলে যায় নিশ্চয়ই তোরা জানিস 2 পাই আর কমন চলে যায়, গেলে আমরা সেখানেতে ভ্যালুটাকে লিখি কতখানি আর প্লাস। তাহলে আমাদের দেখে নিলাম সিলিন্ডারের যদি টোটাল সারফেস এরিয়া চায় তার ফর্মুলা কত থাকে 2 পাই আর, ব্র্যাকেটের মধ্যে থাকে কতখানি আর প্লাস এল। আর যদি তোদের এখানটা থেকে জিজ্ঞাসা করে কি শুধুমাত্র কার্ভড সারফেস এরিয়া কত হবে, নিশ্চয়ই তোরা জানিস সেটার ভ্যালু তোদেরকে লিখতে হবে কতখানি 2 পাই আর ইন্টু এল, তাই তো। এই রকম ভাবে তোদেরকে ঘটনাটা দেখে নিতে হবে, বোঝা গেল? শ্রেয়সী কমপ্লিট, বেশ। এরপরেতে আমরা যে স্ট্রাকচারটাকে নিয়ে ডিল করব, মানে যে স্ট্রাকচারের ঘটনাটা আমাদের আবার দরকার পড়বে, আচ্ছা 1 মিনিট এখানেতে। তাহলে আমরা কয়েকটা ফর্মুলা যেগুলো শেখালাম কার কার নিয়ে শেখাচ্ছি দেখ। 1 নম্বর চলে গেল সার্কেল, 2 নম্বর চলে গেল কি আমাদের স্ফিয়ার, কনসেন্ট্রিক সেল, সিলিন্ডার। এবারেতে তোদেরকে আমি বলবো পরের যে স্ট্রাকচারটার কথা তোরা আমাকে বলে দেওয়ার চেষ্টা করবি, সেটা আসছে কি দেখতো কোণ। কোণের স্ট্রাকচার কীরকম হয় তোরা জানিস, এই রকম ধরনেরই কোণের স্ট্রাকচার হয়। কোণের ক্ষেত্রে তোদের কি বলে দেয়া থাকে, এই যে কোণটা আছে সেই কোণটার হাইটটা তোদের বলে দেয়া থাকে, আর কি বলে দেয়া থাকে এই যে কোণটা আছে সেই কোণটার বেস, বেস মানে কি যেটার উপরেতে কোণটাকে বসিয়ে রাখা হয়েছে নিচের দিকের পার্টটা, সেই নিচের দিকের পার্টটার ক্ষেত্রে আমাদের কি বলে দেয়া থাকে না সেটার রেডিয়াসের ভ্যালু বলে দেওয়া থাকে। তাহলে কোণের ক্ষেত্রে আমাদেরকে এই দুটো পয়েন্টকে বলে দেয়া থাকে, তাই তো। আর অনেক সময়তে কোণের আরও একটা জিনিসকে বলে দেয়া থাকে, সেটা হচ্ছে এই বাঁকা দিক বরাবর তার লেন্থ কতখানি। এই যে বাঁকা দিক বরাবর লেন্থ, এই বাঁকা দিক বরাবর লেন্থটার কি নাম আছে রে সৌমিক? এই বাঁকা দিক বরাবর লেন্থটার কি নাম আছে?
কিরে সৌমিক, আরে এই বাঁকা দিক বরাবর লেন্সটার নাম কি রে আদিত্য? বাঁকা দিক বরাবর যে লেন্সটা থাকে সেই লেন্সটাকে বলা হয় কি? স্ল্যান্ট লেন্স। হয়েছে? এই যে এইচটা, সেই এইচটাকে কি বলা হয়? নিশ্চয়ই বুঝতে পারছিস, সেটাকে বলা হয় হচ্ছে হাইট। আর রেডিয়াস অর্থাৎ ক্যাপিটাল আর, সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছিস সেটা আর কেউ নয়, রেডিয়াস। ওকে, তাহলে এই হয়ে গেল কিসের ঘটনা না, আমাদের এই কোণ সম্বন্ধে এই কথা দিয়ে দেওয়া। তো কোণ সম্বন্ধে এই তিনটে কথা দিয়ে দেওয়ার পরে তো এখান থেকে আমাদেরকে কি কি জিজ্ঞাসা করে বলতো? এক নম্বর হচ্ছে কি, এই যে কোণটা দিয়ে দেওয়া আছে সেই কোণটার ভলিউম। নিশ্চয়ই তোদের মনে আছে এই যে কোণটা আছে সেই কোণটার ভলিউমের ফর্মুলা কত থাকে? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। ওকে, এটা চলে যায় কি এর যে কোণটা দিয়ে দেওয়া আছে সেই কোণের ফর্মুলা। এবারেতে তোকে আর একটা জিনিস বের করতে বলে যে দেখ কোণ তো এইরকম শেপ আছে, নিচের দিকটা এরকম কি আছে? সার্কেলের মতো। তাহলে সার্কেলটা কোথায় আছে? নিচেতে। এই নিচেটাকে কি বলে? বেস অফ দ্য কোণ। তাহলে বেস অফ দ্য কোণ যেটা আছে তার যদি তোকে এরিয়া ক্যালকুলেট করতে বলে, নিশ্চয়ই তাহলে কোন কথাটাকে বুঝতে পারছিস? কোন জায়গার এরিয়ার কথা বলছি? এই পোর্শনটার এরিয়া। ওকে, তাহলে তোকে নিশ্চয়ই এখান থেকে পয়েন্টটাকে মাথায় রাখতে হবে, সেটা আসছে কি দেখ, এরিয়া অফ বেস। সেটা কতখানি? নিশ্চয়ই বুঝতে পারছিস, পাই আর স্কয়ার। আচ্ছা, এবারে তো দেখ এই তো কোণ ছিল, কোণের এই যে সাইডগুলো আছে, সাইডগুলোর একটা এরিয়া থাকবে। সাইডের এরিয়াটাকে কি বলা হয়? ল্যাটেরাল সারফেস এরিয়া। ওকে, সাইডের এরিয়াগুলোকে কি বলে? ল্যাটেরাল সারফেস এরিয়া। তাহলে বেসের এরিয়া এটা চলে গেল, সাইডের যে এরিয়া থাকে তাকে বলে কি দেখতো? ল্যাটেরাল সারফেস এরিয়া। ওকে, এর যে ল্যাটেরাল সারফেস এরিয়া হয় তার ফর্মুলা থাকে দেখ, পাই আর এল। ওকে, যেন কেউ ভুলে যাস না, এর যে ল্যাটেরাল সারফেস এরিয়া আছে সেটা আসছে কতখানি? পাই আর এল। বোঝা গেছে পয়েন্টটা? এবারেতে এল কোনটা? এল হচ্ছে বাঁকা দিকের পার্টটা। এবারেতে তোরা একটা ছোট্ট জিনিস কনসিডার করে দেখ, এই যে হাইটটা, এই যে লেন্থটা, এটা ছিল তার হাইট। এই দিকের এই যে পার্টটা সেটা ছিল কি? তার রেডিয়াস। তাহলে নিশ্চয়ই তোরা এখান থেকে বলতে পারবি এই যে এল স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার সেটা ইকুয়াল টু কত ছিল? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে নিশ্চয়ই তোরা সেখান থেকে বলতে পারবি এর যে অতিভুজটা তার ভ্যালু কতখানি ছিল? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তার পাওয়ারে থাকতো কতখানি? রুট, মানে কি? হাফ। তাহলে নিশ্চয়ই সেখান থেকে এই জায়গাতে এল এর ভ্যালুটাকে বসিয়ে দিলে এখানে তোরা ফর্মুলা কত পেতিস? পাই আর, এখানটাতে পেতিস কতখানি? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, পাওয়ারেতে কতখানি থাকতো? হাফ। তাহলে এই ফর্মুলা দিয়েও কিন্তু কোণের ল্যাটেরাল সারফেস এরিয়া বের করা যায়, এবং আমাদের সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ফিজিক্সের অঙ্ক করার সময় সেই জিনিসটা আমাদেরকে দরকার পড়বে। তাহলে আমরা দেখে নিলাম বেসের এরিয়া পাই আর স্কোয়ার, ল্যাটেরাল সারফেস এরিয়া সেটা পেয়ে গেলাম কতখানি? পাই আর। তাহলে আমাকে যদি বলে কি এর টোটাল সারফেস এরিয়া কতখানি আসবে, নিশ্চয়ই বুঝতে পারবো বেসের এরিয়ার সাথে ল্যাটেরাল সারফেস এরিয়াকে আমরা যোগ করে দেবো। তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে সেটাকে ক্যালকুলেট করতে পারবো, সেটা আসছে কি দেখতো? টোটাল সারফেস এরিয়া। কতখানি লিখতে পারছি দেখ, নিশ্চয়ই বুঝতে পারছিস বেসেরটা ছিল কতটা? পাই আর স্কোয়ার, প্লাস তার সাইডেরটা সেটা ছিল কতখানি? পাই আর এল। তাহলে নিশ্চয়ই সেখান থেকে তোরা বুঝতে পারছিস কে কমন চলে যাবে? পাই আর কমন চলে যাবে। কমন চলে গেলে তোরা সেখান থেকে ভ্যালুটা কতখানি পেয়ে যেতিস? আর প্লাস এল। হ্যাঁ, অনলাইন কারোর এটাতে কোনো সমস্যা কিছু? কিরে হ্যাঁ রে, পরের পাতায় যাব। লেখা হয়ে গেছে সবার?
আচ্ছা, পরের পাতায় আমাদের এবারে যেটা দরকার হবে, যার রিলেটেড ফর্মুলা আমাদের দরকার হবে, সেটা হচ্ছে কি দেখতো, ইলিপস। ওকে, ইলিপসকে বাংলায় কি বলে? উপবৃত্ত। তোরা সবাই জানিস যদি সেটা আমাদের সার্কেল হতো, সার্কেল হলে তোরা তাহলে কি জানতিস, তোরা যেদিকেই তাকাস না কেন প্রত্যেকটা দিকেতেই কিন্তু সেন্টার থেকে ডিস্টেন্সটা সেম থাকতো, তাই তো? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে মানে সারফেসের ডিস্টেন্স সেন্টার থেকে যদি প্রত্যেকটা ক্ষেত্রেই সেম হয়, সেটাকে তোরা বলতিস কি না এই সার্কেল। তাহলে এটা কার ছবি ছিল? নিশ্চয়ই তোরা জানিস এটা ছিল কার? সার্কেলের। কিন্তু ইলিপসের ক্ষেত্রে ঘটনাটা এটা নয়। ইলিপসটা কার মতন হয়? ডিমের মতন হয়। তার মানে তোরা দেখতে পাচ্ছিস, দেখ তার সাইডের দিকগুলো কি আছে, এরকম ধরনের বড় আছে, আর ভার্টিক্যাল দিকটা কিন্তু একটুখানি ছোট আছে। নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস, যারা 11-12-এ পড়েছিস তারা তো জানিসই, আর যারা ডিপ্লোমাতে ডাইরেক্ট ভর্তি হয়েছিস তারাও নিশ্চয়ই এই ছবিটার সাথে পরিচিত। ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিস আঁকছার দরকার পড়বে। তাহলে এই যে প্যাটার্নটা, সেটাকে তোরা বলছিস কি ইলিপস। বোঝা গেল? ইলিপসের ক্ষেত্রে এই যে এইখান থেকে এই ডিস্টেন্সটা, মানে দুটো এন্ড পয়েন্টের মধ্যে যে দূরত্ব, লম্বা দিকটার মধ্যে, দুটো লম্বা দিকের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমাদের 2 স্মল এ দিয়ে ডিফাইন করা হয়। ওকে, এই যে 2 স্মল এ, এটাকে আমাদের বলা হয় কি মেজর অ্যাক্সিস। আচ্ছা, এর মধ্যে এই যে এটা আছে, এর মধ্যে এই যে এটা আছে, অর্থাৎ হাফ অফ দ্য মেজর অ্যাক্সিস, তাকে আমাদের বলা হয় কি সেমি মেজর অ্যাক্সিস। বোঝা গেল পয়েন্টটা? মেজর অ্যাক্সিসের অর্ধেক তাকে বলে কি সেমি মেজর অ্যাক্সিস। ঠিক সেরকম ভাবে এই যে ছোট দিকটার মধ্যে ম্যাক্সিমাম দূরত্ব, মানে কোন দূরত্বটার কথা বলছি? বেসিক্যালি আমি বলতে চাইছি এই যে দূরত্বটার কথা। মেজর অ্যাক্সিসের সময়তে কোন দূরত্বের কথা বলেছিলাম? এই দূরত্বের কথা বলেছিলাম। তাহলে সে আর এটার সময়তে কার কথা বলছি? নিশ্চয়ই বুঝতে পারছিস, দেখ এই ছোট দিকটার সময়তে এই দূরত্বটা, ছোট দিকটার সময়তে এই দিকের যে দূরত্বটা, তাকে 2b দিয়ে ডিফাইন করা হয়। এবং এখানে যে তোদের জানতে হবে, এই যে 2b হয়, সেই 2bটাকে আমাদের বলা হয় কি মাইনর অ্যাক্সিস। ওকে, এবং তার যে অর্ধেকটা, তার যে অর্ধেকটা বলতে বুঝতে পারছিস কোন ডিস্টেন্সটা? এই যে ওটাকে আমাদের কি বলা হয়? সেন্টার। এই সেন্টার থেকে এখানের যে টপমোস্ট পয়েন্ট অবধি দূরত্ব, সেটাই হচ্ছে বেসিক্যালি বি। সেই বিটাকে বলা হয় কি সেমি মাইনর অ্যাক্সিস। ওকে, তাহলে আমরা দুটো কথা দেখে নিলাম কি কি আছে। একটা আছে মেজর অ্যাক্সিস, আর একটা আছে কি মাইনর অ্যাক্সিস, তাই তো? মেজর অ্যাক্সিসের অর্ধেকটাকে বলা হয় কি সেমি মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিসের অর্ধেকটাকে বলা হয় কি সেমি মাইনর অ্যাক্সিস। বুঝে নিয়েছিস? এই যখন ইলিপস থাকবে, ইলিপসের ক্ষেত্রে আমাদেরকে ক্যালকুলেট করতে পারে কি তার এরিয়া। ইলিপসের এরিয়ার ফর্মুলা কেউ কি বলতে পারবি অনলাইন যারা যারা আছিস? আরে স্বপ্নিল, ইলিপসের এরিয়ার ফর্মুলা কি হয় বল? শ্রেয়সী কি বলছিস বল? বললাম যে এই যে ইলিপস আছে না, আমি তো সব বোর্ডে লিখছি, দেখতে পাচ্ছিস তো? আমি বলছি এই যে ইলিপসটা আছে, ইলিপসের এরিয়া কতখানি হয়? যেমন সার্কেলের ক্ষেত্রে এরিয়া হয় পাই আর স্কোয়ার, ঠিক সেরকম ভাবে ইলিপসের এরিয়া কতখানি হয়? পাই এবি। তাহলে ইলিপস যেটা আছে, সেই ইলিপসের এরিয়া হয় হচ্ছে দেখ পাই এবি। আর ইলিপস যেটা আছে, সেই ইলিপসের যদি আমাদের সারকামফারেন্স কতখানি জিজ্ঞাসা করে, সেটা কি হয় বল শ্রেয়সী? তাহলে ইলিপসের সারকামফারেন্স কতখানি হয়? সার্কেলের যেরকম ফর্মুলা ছিল কতখানি? 2πr, তাই তো? সার্কেলের ছিল কতখানি? 2πr। এর ক্ষেত্রে যেটা হয় সেটা আসছে দেখ 2π √a² প্লাস b²/2। ওকে, তাহলে এটা হয়ে যায় কি আমাদের এর সারকামফারেন্সের ফর্মুলা।
যার যার জানা নেই তারা কিন্তু মুখস্থ করে নেয়। আমাদের কিন্তু আর পরেতে কিন্তু এইরকম জায়গা থেকে কোনো কোয়েশ্চেন এলে আমি কিন্তু আর সেখানে থেকে ডিটেলস ডিসকাশন করব না। আমার এগুলো দরকার লাগবে, আমি অ্যাট এ টাইম লিখিয়ে দিচ্ছি, কিন্তু তোদের দায়িত্ব সেটাকে তোরা খাতায় রেডি করে রাখবি। বল। হ্যাঁ, সেই রকমভাবে মনে রাখার জন্য কিন্তু ম্যাথামেটিক্যালি সেটাকে আলাদাভাবে প্রুফ করা যায়। আমাদের ফিজিক্সের ক্লাসে সেটার প্রুফ নিয়ে আমরা ডিসকাশন করব না। ম্যাথসে যখন তোদের কোঅর্ডিনেট জিওমেট্রি হবে তোরা সেখানেতে সেরকমভাবে ডিসকাশন করে নিবি। কিন্তু ফর দ্য টাইম বিইং আমার কোনটা দরকার, আমার দরকার হচ্ছে মনে রাখার দরকারটা। তো সার্কেলের ক্ষেত্রে সব দিকেই সমান পাই আর স্কোয়ার ছিল, এখানে আলাদা আলাদা ছিল, তো সেই হিসাবে তোরা পাই এ বি হিসাবে মনে রাখার জন্য এরকমভাবে ইউজ করতে পারিস। ওকে, তাহলে এই কথাগুলো চলে গেল, মনে থাকছে নিশ্চয়ই। এবারে খুব সহজ একটা জিনিস, সেটার কথাটা একবার সবাই বলে ফেল। সেটা আসছে কি ট্রাইঅ্যাঙ্গেল। ট্রাইঅ্যাঙ্গেলের ক্ষেত্রে এরিয়া কত হয়, আর তোর এরিয়াটাই বল না। ট্রাইঅ্যাঙ্গেলের ক্ষেত্রে বাকি জিনিস আমার আর দরকার পড়বে না, বল বল। ওই ট্রায়াঙ্গেলের এরিয়া সবাই তো শিখেছিস, সেটা কতখানি থাকে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি আমি কি বাংলায় লিখেছি? তুই দেখতে পাচ্ছিস না আমি কিসে লিখেছি? হ্যাঁ, তুই দেখ বোর্ডটার দিকে তাকা, শুনতে পেয়েছিস তাহলে? হ্যাঁ, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছিস ট্রায়াঙ্গেল যেটা আছে সেই ট্রায়াঙ্গেলের এরিয়ার সময়তে কি আসছে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তোরা এবারেতে দেখ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করতে গেলে কীরকম ঘটনা পেয়েছিস? এই তোরা পেয়েছিলিস কি ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের বেস বলতে কোনটাকে তোরা বুঝতিস বল? নিচের দিকটাকে তোরা বুঝতিস কি ট্রায়াঙ্গেলের বেস। তাহলে তোদের ধরে নে হচ্ছে এই যে ডিস্টেন্সটা আছে সেটা আসছে বেস। হাইট বলতে কোনটাকে বুঝতিস? নিশ্চয়ই বুঝতে পারছিস, এই হচ্ছে তার হাইট, সেটাকে বুঝছিস। হ্যাঁ বল, কি বলছিস? সে কে বলছিস? হ্যাঁ, উপরের অংশটাকে বলছিস, সেটা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। এবারেতে ধর কোনো একটা সময়তে তোদেরকে এই হাইটের ভ্যালুটা দিয়ে দেয়া নেই, ওকে? তাহলে আমার বক্তব্য কি আসছে? কোনো একটা সময়তে এই হাইটের ভ্যালুটা দিয়ে দেয়া নেই, রাদার তোদেরকে কীরকম দিয়ে দেওয়া আছে? ট্রায়াঙ্গেলটাকে এরকমভাবে দিয়ে দেওয়া আছে। এই দিকের লেন্থটাকে দিয়ে দেওয়া আছে এ, এই দিকের লেন্থটাকে দিয়ে দেওয়া আছে বি, এদের মাঝের যে অ্যাঙ্গেল সেটাকে দিয়ে দেওয়া আছে থিটা। তাহলে সেই পরিস্থিতিতে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কতখানি হবে রে? বল। তাহলে সেই পরিস্থিতিতে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কতখানি হবে? শ্রমিক কি হবে রে? হাইট দিয়ে দেয়া নেই, শুধু বেসটা দিয়ে দেওয়া আছে, আর এই দিকের যে সাইড আছে আরও একটা সাইডের লেন্থ দেওয়া আছে, অর্থাৎ দুটো সাইড দিয়ে দেওয়া আছে, আর সেই সাইড দুটোর মাঝখানে না রে। এটার ক্ষেত্রে তখন আমাদের এরিয়া বের করার জন্য আমাদের কাকে ব্যবহার করতে বলতো? সেটা আসছে কি দেখ, হাফ অফ এ বি ইন্টু সাইন থিটা। ওকে, পয়েন্টটা দেখতে পেয়েছিস কীরকমভাবে লিখলাম? হাফ অফ এ বি ইন্টু সাইন থিটা। ওকে, আর এখান থেকে আর একটা কথা আসছে, যদি এটা ভেক্টরের ফরম্যাটেতে দিয়ে দেওয়া থাকে, মানে এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে তোর বলে দেওয়া আছে কতখানি? এ ভেক্টর, আর এদিকেরটাকেও ভেক্টরের ফরম্যাটেতে অ্যান্সারটা দিয়ে মানে কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া আছে, সেই সময়তে এরিয়ার ভ্যালু হবে কতখানি জানিস? হাফ অফ এ ক্রস বি। ওকে, তার মড ভ্যালুটাকে আমাদের নিই। ওকে, নিশ্চয়ই তোরা ভেক্টর পড়েছিস, কেউ বলতে পারবি না যে ভেক্টর পড়িনি বলে
যদি কেউ ভেক্টর না পড়ে থাকিস, যদি ভুলে গিয়ে থাকিস, সেকেন্ড সেমিস্টার না ফার্স্ট সেমিস্টারের ম্যাথে ভেক্টর ছিল, সেটাকে আবার খুলে পড়ে নিবি। ওকে, কিন্তু আমার মনে করিয়ে দেওয়ার দায়িত্ব হিসাবে তো আমি তোদেরকে মনে করিয়ে দিলাম, দেখ আমাদের এই যে বেসটা আছে, সেই বেসটার ভেক্টরটা যদি এ ভেক্টর হয়, এই সাইডের ভেক্টরটাকে যদি বি ভেক্টর হয়, তখন এই যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া কতখানি হয়, হাফ অফ এ ক্রস বি। সেই এ ক্রস বি এর তোদের মড ভ্যালুটাকে নিতে হবে। ওকে, তাহলে বুঝে গেলি যদি হাইট দিয়ে দেওয়া থাকে তখন করছিস কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। যদি একটা বেস দিয়ে দেওয়া আছে আর এই দিকের আর একটা সাইড দেওয়া আছে এবং তাদের মাঝের অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া আছে, তখন বের করতে গেলে আমাদের কীরকম ভাবে বের করতে হয়, হাফ অফ এ বি সাইন থিটা। অনলাইন কারোর কোনো কিছু সমস্যা এখানে তার? হ্যাঁ ঠিক আছে, জানা নেই বলে দিলাম, দেখে নে, কি আর করবি, হয়েছে? হলো? বই আছে নিশ্চয়ই, বই আছে, বই খুলে ভেক্টরের পার্টটাকে সেকেন্ড সেমিস্টারেতে ম্যাথে যতটা হয়েছে সেটাকে পড়ে নিবি। বুঝতে পেরেছিস? সব কিছু জানা নেই বললে হবে না কিন্তু, যেন আমি যা ধরেই নিচ্ছি তোরা কি বলে যে ডিপ্লোমা তোরা থার্ড সেমিস্টারেতে পড়ছিস কি ফোর্থ সেমিস্টারে পড়ছিস, আমি একটা ফোর্থ সেমিস্টারের ছেলেকেই পড়াচ্ছি, আমি কিন্তু এটা ধরে নিয়ে চলছি না যে আমি একটা 9-এর ছেলেকে ধরে নিয়ে পড়াচ্ছি। ঠিক আছে, যেন এক্সপেক্ট করিস না যে আমি সেই 9-এর পড়াটাকে আবার পড়াতে পারবো, তাহলে তো এই যে 18 মাস টাইম আছে, 18 মাস কেন 18 বছর দিলেও আমার আর সিলেবাস শেষ হবে না। এটুকুনি তোর দায়িত্ব, তোর যে ডেফিসিয়েন্সি আছে সেই ডেফিসিয়েন্সিটাকে তুই ক্লিয়ার করে নে। ওকে, শুনতে পেয়েছিস? এরপরেতে চলে আয় হচ্ছে কিসের কথায়, প্যারালালোগ্রাম। নিশ্চয়ই জানিস প্যারালালোগ্রামকে তোকে কি বলে, বাংলায় বলা হয় কি সামান্তরিক, ইংরেজিতে তাকে বলা হয় কি প্যারালালোগ্রাম। প্যারালালোগ্রামের ছবিটা কিরকম হয় নিশ্চয়ই তোদের সবার মনে আছে, এই হয়েছে, এরকম ধরনের প্যারালালোগ্রামের ছবি হয়। তোরা দেখতেই পাচ্ছিস এই যে আমটা আর এই আমটা একটার একটার সাথে প্যারালাল, আর এই যে আমটা এই আমটা সেও কি একটার একটার সাথে প্যারালাল। আমি ধরে নিচ্ছি এই দিকের যে আর্মটা আছে সেই আর্মটার লেন্থ হচ্ছে এ, এই দিকের যে আর্মটা আছে সেই আর্মটার লেন্থ হচ্ছে বি, এবং এটাও ধরে নিচ্ছি এই যে দুটো আর্ম আছে তাদের মধ্যবর্তী যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা তার হাইট সেটা ধরে নিচ্ছি কতখানি, এইচ। যদি এই ঘটনাগুলো দিয়ে দেয়া থাকে, এই ঘটনাগুলো তো দিয়ে দেয়া থাকলে প্যারালালোগ্রামের কিন্তু দুটো জিনিস তোকে বের করতে বলে। কি কি বের করতে বলে বলতো? একটাই কর তোরা, যদি তোদের এখান থেকে বলে যে কি প্যারালালোগ্রামের এরিয়া কতখানি হবে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কতখানি ছিল তোরা মনে করে দেখ, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কতখানি ছিল, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই তো? এটার ক্ষেত্রে কতখানি চলে আসে, শুধু হাফটা থাকে না, শুধু তো চলে আসে কতখানি, বেস ইন্টু হাইট। তাহলে এটার ক্ষেত্রে তোরা বেস কোনটা আছে দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে বেস, আর হাইট কোনটা আছে, হাইটটা হচ্ছে এইচটা। তাহলে নিশ্চয়ই তোরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারবি এর যে এরিয়া হবে সেটা আসবে কতখানি, এ ইন্টু এইচ। আবার দেখ তোদের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটাও শিখেছিলিস, দেখ এটা জানা আছে আর এই আমটা জানা আছে, তখন সেখানে তো এরিয়ার ভ্যালু কত লিখেছিলিস, হাফ অফ এ বি সাইন থিটা। তাহলে এখানের ক্ষেত্রেও তোকে যদি শুধুমাত্র তোর এই এটা জানা আছে আর বিটা জানা আছে সেরকম ঘটনা হয়, সেটার ক্ষেত্রে তোদের চলে আসবে কি, হাফটা থাকবে না, এখানটাতে বাকি ঘটনাটা সেম থাকবে, অর্থাৎ সেখানেতে ভ্যালুটা চলে আসবে কত দেখতো, এ বি সাইন থিটা। বোঝা গেছে নাকি কারোর কোনো সমস্যা এখানটাতে?
হ্যাঁ, এ আর বি এর মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই ঘটনা যদি বলে দেওয়া থাকে সেটাকে আমাদেরকে এরকমভাবে দেখে নিতে হবে। হলো? আচ্ছা, এরপরেতে কার কথায় চলে যাচ্ছি, দেখ কিউব। কিউবের ছবি এঁকে বোঝানোর আমার নিশ্চয়ই দরকার নেই, তোরা কিউব সবাই দেখেছিস। কিউবের ক্ষেত্রে যদি আমাকে বলে কি কিউবের সারফেস এরিয়া কত হবে, শ্রেয়সী কিউবের সারফেস এরিয়া কত হয়? 6a স্কোয়ার, তাই না? কিউবের কটা সারফেস থাকে? 6টা সারফেস থাকে। এক একটা সারফেস কি সবই হচ্ছে, হ্যাঁ 6টা সারফেস থাকে। প্রত্যেকটা সারফেসের ক্ষেত্রফল বা এরিয়া কত করে হয়? a স্কোয়ার করে। তাহলে 6টা সারফেসের জন্য কতখানি চলে আসে? 6 × a স্কোয়ার। স্ফিয়ারের যদি আমাদের ভলিউম বের করতে বলে, স্ফিয়ারের ভলিউম কতখানি থাকে? নিশ্চয়ই তোদের মনে আছে, সেটা হয় কতখানি? a কিউব, তাই তো? a কিউব। এখানে a বলতে কাকে বোঝানো হচ্ছে বল? সাইডের লেন্থ। হয়েছে? এবারেতে তোরা একটা জিনিসকে দেখ, তোরা নিশ্চয়ই শিখেছিস কিউব বলতে কিরকম ধরনের স্ট্রাকচার থাকে। এই দিকটা পিছনেতে থাকে বলে সেটাকে আর ছবিতে দেখা হয় না, কিন্তু জাস্ট আমি তোদেরকে বোঝানোর সাথে এটাকে মনে করে একবার এঁকে দিই, তাই তো? ধরেন এই যে পয়েন্টটা আছে সেটা আসছে কতখানি? এ বি সি ডি, ওকে। আর এই দিকের যে পয়েন্ট আছে সেগুলো হচ্ছে কতখানি দেখতো? ই এফ জি এইচ। বুঝতে পেরেছিস? আচ্ছা, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস এবিসিডিটা কি আছে? সামনের দিকে আছে। তাহলে সেটাকে কি বলা হয়? ফেস অফ দ্য কিউব, তাই তো? এবিসিডিটা সামনের দিকে আছে, তাহলে সেটাই হচ্ছে কি? ফ্রন্ট ফেস অফ দ্য কিউব, তাই তো? তাহলে নিশ্চয়ই তোরা এখান থেকে বুঝতে পারছিস এই ছবিটার ক্ষেত্রে এবিসিডি, সেটাকে তোরা বলছিস কি? ফ্রন্ট ফেস অফ দ্য কিউব। আচ্ছা, তোদেরকে আমি যদি কখনো এই ডিস্টেন্সটা কতটা হবে সেটাকে জিজ্ঞাসা করি, মানে আমি বলছি কি দেখতো, এই এ থেকে সি অবধি ডিস্টেন্স, এ থেকে সি অবধি ডিস্টেন্সটা কি? তোর ফেসটার ডায়াগোনাল। এ থেকে সি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট কি আছে তোর এরকম ক্রস ভাবে গেছে, ক্রস ভাবে যেটা যায় তাকে আমাদের কি বলে? ডায়াগোনাল। তাহলে এখানেতে যে আমি এসি বলছি, এসিটা কি একটা কোণ থেকে আরেকটা কোণে গেছে, তাহলে এসিটাকে আমাদের বলবো কি? ডায়াগোনাল। সেটা ফেসের ওপর দিয়ে গেছে, তাই সেটাকে আমি বলবো কি? ফেস ডায়াগোনাল। ফেস ডায়াগোনালের ভ্যালু কতখানি হয়? নিশ্চয়ই তোরা সবাই শিখেছিস, ফেস ডায়াগোনালের ভ্যালু হয় কতখানি? √2 × a। কি শ্রেয়সী, এটুকুনি কথা মনে আছে তো না ভুলে গেছিস? ঠিক সেরকম ভাবে যদি তোদেরকে কখনো জিজ্ঞাসা করে এই এ থেকে জি অবধি মানে কি কোনাকুনি দূরে, দেখ এ থেকে জি মানে কি একটা কোণ দিয়ে গিয়ে ভেতরের উল্টো দিকটাতে পৌঁছে যাচ্ছিস, মানে আমি তোকে এখান থেকে ছবিটা কোনটার কথা বলছি, দেখ এই এ থেকে শুরু করেছিস, করে তুই কোথায় চলে গেছিস? ওহো, দেখ এ থেকে শুরু করেছিস, শুনে তুই কোথায় চলে যাচ্ছিস? দেখ তো একদম জিতে চলে যাচ্ছিস, মানে একদিকের কোণ থেকে ঠিক উল্টো দিকের কোণ অবধি পৌঁছে যাচ্ছিস। তাহলে এটাও ডায়াগোনাল, কিন্তু একদম পুরোপুরি বডিটাকে ক্রস করে একদিক থেকে আরেক দিকে চলে গেছে। সেই জন্যে এই যে এজি থাকে, সেই এজিটাকে আমাদের বলা হয় কি? কিউবের ক্ষেত্রে বডি ডায়াগোনাল। হয়েছে? তাহলে কিউবের যে বডি ডায়াগোনাল হয় তার ফর্মুলা কতখানি হয়? নিশ্চয়ই তোরা জানিস, সেটা হয় কতখানি? √3a। কি শ্রেয়সী, তাই তো নাকি? ওকে, কমপ্লিট। এবারেতে আমাকে কেউ একজন বলবি, আমি পেজ চেঞ্জ করছি, দেখ
সেখানেতে পেজ চেঞ্জ করে আমি তোদেরকে যেটার কথা বলবো সেটা আসছে কি, তোদেরকে ধর কেউ বলে দিয়েছে কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা কি ছিল রে শ্রেয়সী বলতো? হ্যাঁ, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে তোরা বুঝতে পারছিস এমন একটা ট্রায়াঙ্গেল যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ প্রত্যেকটা আর্ম লেন্থ হচ্ছে কি সেম। তাহলে তোরা সেখান থেকে বুঝে নিচ্ছিস কি অল আর্ম লেন্থ হচ্ছে যে তোর সেম। শুধু কি তাই, আর এখানেতে কিসের ঘটনা থাকে? এখানেতে তোরা শিখেছিস যে দুটো আর্মের মধ্যে যে অ্যাঙ্গেল হয় সেই আর্মের মধ্যে অ্যাঙ্গেলটা কতখানি থাকে? 60 ডিগ্রি। ওকে, তাহলে তোরা নিশ্চয়ই শিখেছিস তার যে ঘটনাটা হয় সেটা ছবিটাকে দিয়ে দেখালে কিরকম ধরনের দেখাচ্ছি আমি। এই হয়ে গেল কে আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তোরা সবাই জানিস প্রত্যেকটা আর্মেরই লেন্থ হচ্ছে সমান, তাহলে প্রত্যেকটা সাইডকে তোরা বলে দিচ্ছিস কিরকম ভাবে এ বলে দিচ্ছিস। এবারেতে যদি তোদেরকে আমি জিজ্ঞাসা করি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ভ্যালু কতখানি হয় রে, কেউ তো একটা বল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এই হাইটের ভ্যালু কতখানি হয়? হ্যাঁ রে সৌমিক, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট কতখানি হয় রে বল? হ্যাঁ, সেটাকে জানা খুব সহজ জিনিস। আমরা জানি কি এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে লিখে দিচ্ছি দেখ না, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে কত হয়? sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির ভ্যালু নিশ্চয়ই আমরা সবাই জানি কত হয়? √3/2। তাহলে সেই রেসপেক্টে এইচ এর যে ভ্যালুটা হয় সেটার ভ্যালু আমি কতখানি শিখে নিচ্ছি? √3/2 ইন্টু এ। তাই তো? এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ভ্যালু কতখানি হয়? নিশ্চয়ই তোরা বুঝতে পারবি এর এরিয়ার ভ্যালু কতখানি হয়। দেখ, এটাও এ এটাও এ, তোদের ফর্মুলা কতখানি ছিল? হাফ অফ এ বি সাইন থিটা। তাহলে তোরা এখান থেকে লিখতে পারছিস কতখানি? হাফ অফ এ ইন্টু সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত হয়? √3/2। তাহলে নিশ্চয়ই তোরা এখান থেকে তার যে ভ্যালুটা পেয়ে যাচ্ছিস সেটা পেয়ে যাচ্ছিস কতখানি? √3/4 ইন্টু এ স্কোয়ার। অসুবিধা কিছু শ্রেয়সী? বন্দনা, কিছু অসুবিধা এটাতে মনে আছে তো এইটুকুনি কথা নাকি? ওকে, এবারেতে দেখ তিনটে অপোজিট সাইড থেকেই আমাদের কি করা হলো? এরকম তিনটে লাইনকে ড্র করা হলো। মানে এই দিকের যে ভার্টেক্সটা ছিল সেই ভার্টেক্সটা থেকে অপোজিট সাইডের মিড পয়েন্ট অবধি, আবার এই দিকেরও মিড পয়েন্ট থেকে তোদের এই অপোজিট সাইডের এটা অবধি। তাহলে তারা কি করে? তিনজনেতেই এই পয়েন্টটাতে কাট করে। এই যে মিড পয়েন্টটাতে তিনটে তোদের এইরকম পার্টগুলো কাট করে ফেললো, সেটাকে আমাদের কি বলে রে? যে পয়েন্টটাতে আমাদের তিনটে সাইড থেকে এই পার্টগুলো এসে কাট করেছে তাকে আমাদের কি বলা হয়? ভরকেন্দ্র। তাকে ইংরেজিতে কি বলা হয়? এটাকে জি দিয়ে লেখা হয়, তাই না? এই যে জিটা আছে সেটাকে আমাদের বলা হয় কি? সেন্ট্রয়েড। তাই তো? আর তোরা সবাই এটুকুনিও শিখেছিস, ধরে নে এই দিকের পয়েন্টটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এই যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ডি। তোরা সবাই জানিস এজি ইজ টু জিডি, তাই তো? এজি ইজ টু জিডি সেটা আমাদের কি করে? তোরা তো সবাই শিখেছিস সেন্ট্রয়েড কোনো একটা আর্মকে কি করে? কোনো একটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাই তো? তাহলে তোরা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছিস এজি ইজ টু জিডি তার ভ্যালু তোদের কতখানি হয়? 2:1, তাই তো? তাহলে নিশ্চয়ই তোরা এখান থেকে বলতে পারবি এই যে জিডি হয় সেই জিডি এর ভ্যালুটা কতখানি হবে? নিশ্চয়ই বুঝতে পারছিস 1/3 অফ কার? এডি, তাই তো?
এবারে আমরা সবাই তো জানি এডি, এডি এর ভ্যালুটা কতখানি, হাইটের সাথে সমান। এডি এর ভ্যালুটা কতখানি, হাইটের সাথে সমান। এডি এর ভ্যালুটাকে আমরা সবাই কতখানি শিখেছি দেখতো, 1/3, হাইটের ভ্যালু কত আছে, √3a/2। তাহলে নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস এর যে ভ্যালুটা আসছে, দেখ না √3 সাথে এই পার্টটা কাটলে কতখানি আসে, √3 আসে। তাহলে সেই যে পার্টের লেন্থটা সেটা চলে আসে কতখানি, a/2 √3। তাহলে দেখে নিলি জিডি অর্থাৎ জি থেকে ডি অব্দি দূরত্বটা কতখানি হয়, a/2 √3। আর যদি তোদেরকে জিজ্ঞাসা করে এজি, এজি এর ভ্যালুটা কতখানি আসবে রে, নিশ্চয়ই বুঝতে পারছিস সেটা 2:1 এ ভাগ করেছিল, তাহলে সেটা কতখানি আসবে, টোটাল লেন্থের 2/3 ভাগ, মানে 2/3 ভাগ। সেটা কি 2/3 ভাগ অফ কার না, সেটা আসছে 2/3 ভাগ অফ এডি। এডি মানেই কতখানি, এডি মানেই আমরা সবাই শিখেছি এডি মানেই হচ্ছে কতখানি, হাইট। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো কতখানি, 2/3 অফ হাইট। হাইট বলতে আমরা কতখানি পেয়েছি, √3a/2। তাহলে 2 কেটে গেল, √3 দিয়ে এটা কাটলে কতখানি আসছে, √3। তাহলে নিশ্চয়ই বুঝে গেলাম সেই যে দূরত্বটা তার ভ্যালু কতখানি থাকবে, a/√3, তাই তো। তাহলে তোদের নিশ্চয়ই এই দূরত্বের কথাগুলোকেও মাথায় রাখতে হবে। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইট কত হয় এটাকে একটা ফর্মুলা হিসাবে মনে রাখছিস, তার এরিয়া কত হয় সেটাকে একটা ফর্মুলা হিসাবে মনে রাখছিস। সেন্ট্রয়েড পুরো হাইটকে তোদের কীরকম ভাবে ডিভাইড করে, সেন্ট্রয়েড পুরো হাইটকে ডিভাইড করে দেখতে পাচ্ছিস 2:1 রেশিওতে। এই দিকের ভার্টেক্স থেকে সেন্ট্রয়েড অফ দি ডিস্টেন্স, যেটা বলেছে কি আমাদের এজি, তাহলে ভার্টেক্স থেকে সেন্ট্রয়েড অফ দি ডিস্টেন্স তার ভ্যালু কতখানি আছে, a/√3। তাহলে এটা চলে গেল তোর কি 4 নম্বর পয়েন্ট। আর সেন্ট্রয়েড থেকে অপোজিট আর্মের মিড পয়েন্ট অফ দি ডিস্টেন্স, সেন্ট্রয়েড থেকে অপোজিট আর্মের মিড পয়েন্ট অফ দি ডিস্টেন্স, সেটার ভ্যালুটা তোরা এখান থেকে শিখে গেলি কতখানি, দেখতে পাচ্ছিস সেটার ভ্যালু আসছে a/2√3। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদের ফিজিক্সের অঙ্ক করার কাজে বারবার কাজে লাগবে। একবার সবাই সব পয়েন্টগুলোকে নোট করে নে তো। নোট করা হয়ে গেলে আমাকে বলবি, পরের কাজে যাব। বল। হায় রে পোড়া কপাল, এই দেখ এটা তোরা পেয়েছিস কিরকম ভাবে, 2:1 রেশিও। তাহলে তুই বাংলা বুঝিস তো, তাহলে 2:1 রেশিও মানে কি, টোটাল ভাগ যদি 3 ভাগ হয় তার 1 ভাগ কোথায় পড়ে আছে, নিচের দিকটাতে পড়ে আছে। দেখ 2 আর 1 মিলে কতখানি, 3। তাহলে টোটাল ভাগ কতখানি, 3 ভাগ। 3 ভাগের 1 ভাগ আছে কোথায়, নিচের দিকটা, 2 ভাগ আছে কোথায়, ওপরের দিকটা। তাহলে 3 ভাগের 1 ভাগ, সেই জন্য এটাতে কতখানি লিখেছি 1/3। আর এটা 2 ভাগের মানে 3 ভাগের 2 ভাগ, তাই সেটাতে লিখেছি কতখানি আমি, 2/3। কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ ওকে, যেন আর ভুল করিস না। হয়েছে রে নাকি বাকি আছে? আরে অনলাইন সবাই বুঝে নিয়েছিস তো কিসের কিসের কথাগুলো তোদেরকে মনে রাখতে হচ্ছে?
ওকে, এরপরে দেখ ফিজিক্স পড়তে গেলে আমাদের আরও একটা যে জিনিসটা বারবার দরকার পড়ে সেটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ, যাকে আমরা ইংরাজিতে বলি কি কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই তো? তাহলে ওই জিনিসটাও কিন্তু আমাদের খুব দরকার পড়বে। তার দুটো চারটে ফর্মুলা আমি তোদেরকে বলে দিচ্ছি, কিন্তু পরে আবার জিজ্ঞাসা করলেও কিন্তু অসুবিধা হবে, বারবার তখন তোদের আটকে যেতে হবে। তো এখন যে কথাগুলোকে বলছি সেগুলোকে কিন্তু একদম ভালো করে মুখস্থ করে নিবি। তাহলে এখানে আমাদের আর কোনটার পার্ট আমাদের দরকার পড়ছে, সেটা হচ্ছে দেখতো কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, কোয়াড্রেটিক ইকুয়েশন বাংলায় বলে কি দ্বিঘাত সমীকরণ, তাই তো? দ্বিঘাত সমীকরণ কাকে বলে বা কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলে? এমন কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2। কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের ম্যাক্সিমাম পাওয়ার যদি 2 হয় তাকে বলা হয় কি আমাদের সেকেন্ড অর্ডার ইকুয়েশন, যাকেই আমরা বলছি কি কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই তো? তাহলে ইকুয়েশনের ম্যাক্সিমাম পাওয়ার হতে হবে কতখানি? 2। এটার ফরম্যাট কীরকম হয় নিশ্চয়ই তোরা সবাই শিখেছিস। এটার ফরম্যাট হয় কতখানি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাই তো? এটা হয়ে যাচ্ছে কি এর ম্যাক্সিমাম, মানে এর ইকুয়েশন। তোরা সবাই শিখেছিস এইটা যদি আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, কোয়াড্রেটিক ইকুয়েশনের কি থাকে? এক নম্বর কথা চলে গেল কি ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2, এবং এখানেতে তোদের এটাও মাথায় রাখতে হয় কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট কতগুলো থাকে? রুটও থাকে কতখানি? 2। কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি দুটো রুট থাকে, সেই রুট দুটোর ভ্যালুগুলোকে আমাদের কি কি দিয়ে লেখা হয়? একটা রুটকে বলা হয় কি দিয়ে? আলফা দিয়ে, আর একটা রুটকে আমাদের বলা হয় কি দিয়ে? বিটা দিয়ে, তাই তো? এবং সেই যে রুটগুলো আছে তাদের ভ্যালুগুলোকে আমাদের মুখস্থ করার জন্য কি করতে হয় না, সবাই জানে শ্রীধর আচার্যের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাকে অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমরা বলতে পারবো কি আলফার ভ্যালু কতখানি হয়? মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই আমাদের কত থাকে রে? 2a, তাই তো? আর এখানেতে এই যে বিটা আছে সেই বিটার ভ্যালুটা কতখানি হয়? মাইনাস বি, এখানটাতে প্লাস থাকে না, সেটার বদলে কত চলে আসে? মাইনাস, তাই তো? সেটার বদলে তো চলে আসে কি মাইনাস, এখানটাতে তোদের চলে আসে কতখানি? রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাই তো? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস সেখানেতে যে দুটো রুট আছে সেই দুটো রুটের ফর্মুলা কিন্তু তোকে বারবার মনে রাখতে হবে। তাহলে সেই জন্য একসাথে লেখার সময় এটাকে কি লেখা হয়? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই তো? সেরকম ভাবে আমাদেরকে ঘটনাটাকে লিখে দেওয়া। বোঝা গেল পয়েন্টটা? এবারেতে কেউ আমাকে একটা বল, সৌমিক তুই বলতো, যদি আমাদের কোথাও বলে দেওয়া থাকে যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে তার যে দুটো রুট আছে, রুট দুটো সামেশন কত হয়? আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হয়? কিরে ওই রে, আলফা প্লাস বিটা এই দুটোকে তোরা যোগ করতে পারবি না? তো যোগ করে কত আসছে দেখ। হ্যাঁ বল, এই যোগ করে বল কতটা আসছে। আরে এত সব ভুলে গেলে কি করে হবে রে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হয় দেখ? মাইনাস বি বাই এ। সবাই ভালো করে করে দেখে নে, এইগুলোকে ভুল করে খেললে তো খুব সমস্যা হয়ে যাবে রে। তাহলে এখান থেকে যে দুটো আমাদের রুট আছে, রুট দুটোর সামেশন কত হয়? মাইনাস পি বাই, আর রুট দুটোর মাল্টিপ্লিকেশন কত হয় রে? রুট দুটোর মাল্টিপ্লিকেশন হয় সি বাই এ। তাহলে এটা তো খুব সহজ কথা, যেটাকে তোরা তো ক্লাস 9-10-তেই মনে হয় পড়েছিস, এটার কথা তো ভুলে গেলে চলবে না, তাই না? আচ্ছা, তোরা সবাই জানিস তো এই যে রুটের ভেতরেতে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে কোন ওয়ার্ড দিয়ে লেখে? ক্যাপিটাল ডি ওয়ার্ড দিয়ে লেখে, তাই তো? তাহলে ক্যাপিটাল ডি ইকুয়াল টু কত থাকে দেখ? বি স্কোয়ার মাইনাস 4ac। আরে সেই এই ক্যাপিটাল ডিটার নাম কি আছে বলতো?
এটাকে কি নামে ডাকে? ক্যাপিটাল ডি, এটাকে তোর বলা হয় কি দেখতো? ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট, তাই তো? ডিসক্রিমিনেন্ট বলে মনে রাখ, বাংলা মনে রেখে আর কি করবি? আর তোরা সবাই জেনে শিখেছিস, সেটা হচ্ছে কি দেখতো, এই ডি এর কি কি ঘটনার কথা তোদেরকে শিখতে হয়। 1 নম্বর আসছে কি, যদি তোদের কি থাকে, ডি ইজ গ্রেটার দ্যান 0 হয়, তাহলে তোদের কি হয়, দুটো রুট থাকে, 2 রুট, এবং সেই দুটো রুটের ভ্যালু কি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট রুট হয়। তাহলে তোদের এখান থেকে এটাকে কি শিখতে হয়, 2 ডিফারেন্ট অ্যান্ড রিয়েল রুট। ওকে, তোরা নিশ্চয়ই শিখেছিস, যদি কখনো ডি এর ভ্যালু ইকুয়াল টু 0 হয়, তখন সেখান থেকে ঘটনাটা কি হয় রে? ডি এর ভ্যালু ইকুয়াল টু 0 হলে, বল কেউ একটা ডি এর ভ্যালু ইকুয়াল টু 0 হলে কি হয়? হ্যাঁ, 2 ইকুয়াল রিয়েল রুট, 2 ইকুয়াল রিয়েল। আর নিশ্চয়ই তোরা এই ঘটনাটাও শিখেছিস, যদি তোদের এখান থেকে ডি এর ভ্যালু লেস দ্যান 0 হয়, তখন আমাদের কি হয়? নিশ্চয়ই তোদের মনে আছে, এটাকে বলা হয় কি, দুটো ডিফারেন্ট এবং রুট দুটো কি হয়, ইমাজিনারি হয়, তাই তো? তাহলে সেটাকে তোরা বলছিস কি, 2 ডিফারেন্ট ইমাজিনারি রুট। বুঝতে পেরেছিস অনলাইন ছেলেপেলেগুলো? এই কথাটাকে কিন্তু তোদেরকে সবাইকে মাথায় রাখতে হবে, নাকি ভুলে গেছিস সবগুলো? কিরে, অনলাইনে এই কথাগুলো মনে পড়েছে তো, নাকি মনে পড়েনি? আচ্ছা, এবারেতে মনে কর তোদের কোথাও এরকম ভাবে লিখে দেওয়া আছে, তোদের কোথাও এরকম ভাবে ঘটনাটাকে দিয়ে দিয়েছে, সেটা লিখেছে কি দেখতো, y ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। ওকে, যদি আমাদের কি থাকতো, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 থাকতো, তাকে বলতাম কি আমরা, কোয়াড্রেটিক ইকুয়েশন। কিন্তু যদি তোদের এরকম বলে দেওয়া আছে, ওয়াই কে কার সাথে ইকুয়াল করা আছে, ওই যে ইকুয়াল টু 0-র বদলে সেটাকে ওয়াই লিখে দেওয়া আছে, যদি এই রকম কোনো ঘটনা থাকে, সেটাকে আমাদের বলা হয় কি দেখতো, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। হলো? বুঝতে পেরেছিস? যদি এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটার ক্ষেত্রে এই যে এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট আছে, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কোনটা, নিশ্চয়ই বুঝতে পারছিস, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কাকে বলে, সেটা আসছে এ, তাই তো? যদি এরকম হয়, এই যে এটা আছে, সেই এ এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দ্যান 0, তখন এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা যদি তোরা গ্রাফ ড্র করিস না, সেই গ্রাফটার ক্ষেত্রে এদিকে দিলি কাকে, ওয়াই, এদিকে দিলি কাকে, এক্স কে। তাহলে যদি এই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা পজিটিভ হয়, তখন সেই গ্রাফের প্যাটার্ন হবে কিরকম ধরনের, এরকম হয়েছে। এই যে উপরের দিকে মুখ করে গ্রাফের প্যাটার্নটা হলো, এটাকে বলা হয় কি, আপওয়ার্ড প্যারাবোলা। ওকে, আমাদের ক্ষেত্রে ফিজিক্সের সিলেবাসের ক্ষেত্রে শুধু এই গ্রাফের প্যাটার্নটা মনে রাখাই দরকার আছে। প্যারাবোলা কি, হাইপারবোলা কি, ইলিপস কি, সার্কেল কি, সে সম্বন্ধে ডিটেলস ডিসকাশন তোরা ম্যাথসের ক্লাসেতে তোরা পড়ে নিবি। বোঝা গেল? আর যদি এরকম হয়, এই যে এটা আছে, যদি এই এ ইজ লেস দ্যান 0 হয়, অর্থাৎ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা গিয়ে তোর কি হয়, নেগেটিভ হয়, সেই সময়তে আমাদের যদি এখানটা থেকে কোথাও ওয়াই ভার্সেস এক্স গ্রাফ ড্র করা হয়, এদিকে ওয়াই দিলাম, এদিকে এক্স দিলাম, তখন সেই গ্রাফটা কিরকম হবে দেখতো, এরকম উল্টো না ইউ এর শেপের হবে, যেটাকে তোকে বলা হবে কি, ডাউনওয়ার্ড প্যারাবোলা। হলো? আর যদি কখনো এখান থেকে এ ইকুয়াল টু 0 হয়ে যায়,
এ ইকুয়াল টু 0 হয়ে গেলে তোরা একটা ঘটনা নিচটা রিয়েলাইজ করার দেখ, এখানে তখন ওয়াই ইকুয়াল টু তুই কতখানি লিখতে পারবি, বিএক্স প্লাস সি, তাই তো? এই ওয়াই ইকুয়াল টু বিএক্স প্লাস সি এটা কার মতন ইকুয়েশন? এটা তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতন ইকুয়েশন। তাহলে তখন এটা আর তো কোনো সেকেন্ড অর্ডার ইকুয়েশন নয়, এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত হয়ে গেছে, 1, তাহলে এটা তখন হয়ে যায় কি একটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন। এবং তার ক্ষেত্রে যে গ্রাফটা পাওয়া যায় সেই গ্রাফটা তখন আর এরকম আর প্যারাবোলা থাকে না, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ডের কনসেপ্ট তো নয়, সেটা আর প্যারাবোলাই থাকে না, তখন তার যে গ্রাফের প্যাটার্নটা হয়ে যায় সেই গ্রাফের প্যাটার্নটা হয়ে যায় কি দেখতো, স্ট্রেট লাইন। ওকে, এই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমাদের যখন ফিজিক্স পড়বো তখন কিন্তু আমাদের বারবার কাজে লাগে। বোঝা গেল শ্রেয়াসী পয়েন্টটা? হয়েছে? তাহলে এই জিনিসগুলোকেই তোরা পড়িস। পরের দিনের ক্লাসেতে আমরা কিছু বেসিক ট্রিগোনোমেট্রিকে নিয়ে ডিসকাশন করব, তারপরে ক্লাসেতে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনকে নিয়ে ডিসকাশন করব, তারপরেতে আমরা ফিজিক্সের মেন জিনিসে ঢুকবো। ওকে, এই জিনিসগুলো যেগুলো শুরুতে আমরা ছোট ছোট ম্যাথামেটিক্সগুলোকে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? নালে কিন্তু পরে ফিজিক্সের এক একটা করে অঙ্ক দেওয়া হবে, সেই এক একটা অঙ্কতে গিয়ে তোরা কিন্তু আটকে পড়বি, সেই ভুলটা যেন না হয়। তাহলে আমাদের এটা তোদের অ্যাপসে তো পেয়ে যাবি, আমি এটাকে দিয়ে দিচ্ছি কি দেখতো, ক্লাস 1 বেসিক ম্যাথামেটিক্স বলে। এই আজকে ক্লাসের শুরুতেই ডিসকাশন করেছি। ওকে, ভিডিওটা যখন আপলোড করা হবে সেখানটাতে গিয়ে একবার ওপেন করে দেখবি। শুনতে পেয়েছিস? ওকে, চল আজকের মতন থাক এখানেতে, বাকি কথা পরে হবে।